ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়। ভর্তি প্রস্তুতির এই সময়টাতে তোমার সবচেয়ে বেশিবার যে কথাটার মনে হবে সেটা হচ্ছে আমি কিভাবে শুরু করব, কিভাবে আমি স্টার্ট করলে আমার ফাইনাল ডেস্টিনেশনে যেতে পারবো। এই যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কথা বলেন, আমারও মন চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। সো তোমার যদি মন চায় তাইলে কিন্তু তুমি আসতে পারবে না। এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা সুন্দর গুছানো স্টার্টিং দিতে হবে। দেখবা ক্রিকেট খেলার মধ্যে স্টার্টিংটা যদি ভালো হয় ফিনিশিংটা কিন্তু অটো ভালো হয়ে যায়। সো এই ক্ষেত্রে তোমার শুরুটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আর এই শুরুটা যে যত গুছিয়ে করতে পারবে তার ভালো করার সম্ভাবনা ততটাই বেশি। এখন তুমি হয়তোবা কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়েছো, কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে আছো, তুমি যে জায়গায় আছো আমি সেটাকে সম্মান জানাই, তুমি শুরু করো। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলা কোচিং সেন্টারগুলা তোমাকে পড়াবে না, সেই জিনিসগুলা নিজে দায়িত্ব নিয়ে পড়তে হবে। এবং কোচিং সেন্টারগুলো যেই বিষয়গুলোতে কিছুটা কম গুরুত্ব দেয়, বিশ্ববিদ্যালয় কিন্তু আবার সেই বিষয়গুলোতে একটু বেশি গুরুত্ব দেয়। সো তোমাকে অবশ্যই এই জিনিসগুলোকে একটু ফিগার আউট করে কাজ করতে হবে, না হয় মাঝপথে আবার আটকে যাবে। আর তোমাদের এই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে কিন্তু আমি প্রতিদিন চলে আসি। সো আজকে আমরা যা যা দেখছি দেখো, ভুকেব অংশটা, অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যেতে চাও, তোমাকে অবশ্যই এই ভুকেব থেকে তুমি কমপক্ষে 40% কোয়েশ্চেন কমন পাবা। দেখো কত, 40 to 50% প্রশ্ন তুমি জাস্ট এই ভুকেব অংশ থেকে পাবা। কি কি দেখো, যেমন ভুকেবুলারি, তোমার ডিরেক্ট ভুকেবুলারি থেকে আমরা কোয়েশ্চেন দেখেছি যে এইটা কি, এইটার মিনিং কি, এইটার সিনোনিম কি, এইটার অ্যান্টোনিম কি। আবার আমরা একটা সেন্টেন্স দেখেছি যে সেন্টেন্সের মিনিং না জানলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করা সো টাফ। সো এই ক্ষেত্রেও তোমাকে শব্দার্থ জানতে হচ্ছে। আবার প্রতিটা ইউনিভার্সিটি সহ কম্পিটিটিভ এক্সামে তোমার প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন আসে। সো তোমাকে অবশ্যই প্রিপোজিশন পড়তে হবে, অন্যথায় প্রিপোজিশনে ভালো করতে পারবে না। প্রিপোজিশন দুই ধরনের থাকে, একটা হচ্ছে পজিশন প্রিপোজিশন, অর্থাৎ পজিশন দেখে কখন অ্যাবাভ বসবে, ইন বসবে, ইনটু বসবে এগুলা। আর অন্যটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাভয়েডস বাই, অ্যাভয়েডস ইন, কখন অ্যাভয়েড বাই বসে, কখন অ্যাভয়েড ইন বসে। তারপর হচ্ছে অ্যাটেন্ড অন মানে সেবা করা। তুমি জানো যে অ্যাটেন্ড মানে হচ্ছে কোনো কিছুতে উপস্থিত হওয়া, বাট অ্যাটেন্ড অন সেবা করা। প্লে মানে হচ্ছে খেলা করা, প্লে অন মানে হচ্ছে বাজানো। ধরো তুমি বললা যে সে বাঁশি বাজায়, সো এই ক্ষেত্রে তুমি বলবা হি প্লেজ অন ফ্লুট, সে বাঁশি বাজায়। তাহলে দেখো বাঁশি বাজানোর ক্ষেত্রে প্লে অন বসেছে, বাট আমরা জানি প্লে মানে খেলা করা। সো এই যে মিনিংয়ের খেলাটা, এটা না ধরতে পারলে তোমার চান্স পাওয়া কিন্তু টাফ। সো সেই ক্ষেত্রে তোমাকে প্রিপোজিশন পড়তে হবে, পড়তে হবে গ্রুপ ভার্ব। যেমন আমাদের বেলায় আসছিল গ্রুপ ভার্ব গিভিন। গিভিন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, বা মনে করো যে নিচের যে প্রবলেমটা আছে এটা স্বীকার করে না, যে আমি মানতেছি এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে গিভিন। এটা আমি যে বছর পরীক্ষা দিই 2017-18 সেশনের মানবিক ইউনিটের কোয়েশ্চেনটা দেখবা। আবার ঠিক একই বছর তোমার সি ইউনিটের কোয়েশ্চেন এসেছিল টেক ওভার। টেক ওভার মানে হচ্ছে তোমার দায়িত্ব বদলানো আর কি, বা নতুন কেউ এসে দায়িত্ব নেয়। ধরো কোনো একটা পলিটিক্যাল পার্টি বর্তমানে তার রাজনৈতিক ক্ষমতার মধ্যে আছে, এখন হুট করে তাকে সরিয়ে নতুন কেউ এসে সেই রাজ্যটা দখল করলো। সো এই ক্ষেত্রে আমরা বলি টেক ওভার, যে নিউ পলিটিক্যাল পার্টি টেকস ওভার দ্য পজিশন। সো এই ক্ষেত্রে তারা সেই পজিশনটা টেক ওভার করছে। তার মানে টেক ওভার মানে হচ্ছে দায়িত্ব বদল হওয়া, রদ বদল হওয়া, নতুন কেউ এসে দায়িত্ব নেয়া কিংবা প্রতিস্থাপন করা, একটা জিনিস সরিয়ে আরেকটা জিনিস এনে দেওয়া। তাহলে এই জিনিসগুলো যদি বুঝে বুঝে না পড়ো তুমি কিন্তু আটকে যাবা। তারপর দেখো স্পেলিং। ওরে ভাই রে ভাই, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকে 2টা স্পেলিং দিয়েছে, সি ইউনিটে একটা। তার মানে এটা ধরেই রাখো যে তোমার স্পেলিং থেকে কোয়েশ্চেন থাকবেই। তারপর হচ্ছে অ্যানালজি, সি ইউনিটের জন্য মাস্ট, অ্যান্ড ফ্রেজেস এন্ড ইডিয়মস, এটা কিছুটা কম্পালসারি, যদিও সি ইউনিটের জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি দেখি এই আইটেমগুলা আমাদেরকে জাস্ট হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের টাইমে কোচিং সেন্টারে বলে বাসায় পড়ে নিবা, বাট এগুলাকে গুরুত্ব না দিলে তোমাকে পস্তাতে হবে। ঠিক একইভাবে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, এই জিনিসগুলা যে যত গুছানো ওয়েতে শুরু করে তার চান্স পাওয়ার সম্ভাবনা ততটাই বেশি। এখন প্রশ্ন, ভাইয়া এই যে টপিকগুলো দিলেন, কন্টেন্টগুলো দিলেন, এগুলা কিভাবে স্টার্ট করব? মানে আমার প্রস্তুতিটা কিভাবে শুরু করবো? আমি তো একেবারে বিগিনিং ফেজটাতে আছি। সো এই বিগিনিং ফেজটাতে তুমি যেটা করতে পারো দেখো, সেটা হচ্ছে তুমি একেবারে প্রথমেই তুমি যদি আমার ছোট বোন হতো, ধরো তুমি আমার আপন ছোট বোন, আপন ছোট ভাই, আমি তোমাকে কি বলতাম যে একেবারে শুরুতে আমি যে আইটেমগুলো দেখেছি এই জিনিসগুলার বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন বলতে কি বুঝান তোমার আবার কোয়েশ্চেন,
যে কি বুঝাইছেন, মানে যত ধরনের তুমি দেখবা, তোমাকে যে আইটেমগুলো বলছি এইগুলো তুমি তোমার অ্যাডমিশনের জন্য যে বইটা কিনছো, আমি তোমার প্রত্যেকটা বইকে রেসপেক্ট জানাই। অনেকে বলো যে হ্যাঁ এই বইটা চলবে, ওই বইটা চলবে, অ্যাডমিশনের জন্য তুমি অ্যাডমিশনের কোনো বই কিনলে এটা চলবে, কারণ সবগুলো বই একই ধরনের। সো সেই ক্ষেত্রে ওই বইয়ের মধ্যে তুমি যখন এই ভোকেব অংশটাতে যাবা, তুমি হয়তো ভোকেবুলারিতে যাবা, প্রিপোজিশনে যাবা, গ্রুপ ভার্বে, স্পেলিংয়ে, অ্যানালজিতে, ফ্রেজে, কিংবা বাংলার ক্ষেত্রে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই আইটেমগুলোতে যখন যাবা দেখবা যে এই কন্টেন্টগুলো দেওয়ার পর বিগত বছরে যত পাবলিক ইউনিভার্সিটি, যত চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে সবগুলা প্র্যাকটিস আকারে দেয়া থাকে। অর্থাৎ বিগত বছরের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস আকারে বইয়ের পিছনে দেয়া থাকে। তুমি জাস্ট ওইগুলাকে কমপ্লিট করতে পারলে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা 70%। তার মানে দেখো আমি একবারে ভেঙে ভেঙে তোমার পড়াটাকে গুছিয়ে দিচ্ছি, প্যারা নিও না। আর বাকি 30% নতুন প্রশ্ন থেকে আসার সম্ভাবনা আছে যেগুলো বইয়ে দেয়া থাকে। এখন মুখস্থ অংশে তোমার যদি বেশি ঝামেলা হয় যে ভোকাবুলারি পড়লে মনে থাকে না, এত প্রেশার নিতে পারবো না, তাহলে তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমার 70% পসিবিলিটি আছে এই জায়গা থেকে প্রশ্ন আসার। আর যদি তুমি চাও যে না আমাকে একবারে সতর্ক থাকতে হবে, ঢাবিতে চান্স পেতে হবে, তাহলে এই 30%-এর জন্য বইয়ের মধ্যে যে কন্টেন্টগুলো, যে প্রিপোজিশন, ভোকাবুলারিগুলো দেওয়া আছে সেগুলো পড়তে পারো। সো অনেকেই এই কোয়েশ্চেনটা নিয়ে একটু তালমাটাল থাকে, আমি তার জাস্ট আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম। তার মানে একেবারে তুমি আমার কাছের ছোট ভাই ছোট বোন হলে তোমার প্রতি আমার সাজেশন থাকবে একেবারে আজকেই বিগত বছরের প্রশ্ন দিয়ে শুরু করো। এবং এটা কিভাবে পড়বা, অবশ্যই একটা রুটিন অনুসারে তুমি প্রতিদিন পড়বা, ঠিক আছে? প্রতিদিন তুমি রেগুলারিটি মেনটেন করে চলবা। কারণ আমি খুব ভালোভাবে ওয়ারেন বাফেটের একটা কথা মনে পড়ে, সে তার একটা কথার মধ্যে বলেছিল যে তুমি যদি সফল হতে চাও অন্যের চেয়ে মেধাবী হওয়ার চেয়ে অন্যের চেয়ে রেগুলার হও। মানে বলছে যে তুমি মেধাবী হতে চাইলে অন্যের চেয়ে তুমি মেধাবী না, মানে তুমি সফল হতে চাইলে অন্যের চেয়ে মেধাবী হওয়ার চাইতেও গুরুত্বপূর্ণ অন্যের চেয়ে ধারাবাহিক হওয়া, রেগুলার হওয়া। অর্থাৎ তুমি 2-3 দিন খুব বেশি পড়লা, পরের 3 দিন পড়লা না, তুমি কিন্তু পারবা না। বাট প্রতিদিন 2 ঘন্টা করে তুমি টানা 4 মাস পড়ো, দেখবে সব শেষ হয়ে গেছে। সো জাস্ট একটু বুঝে বুঝে প্রস্তুতি নিলে এগুলা কঠিন না। এবং আমি একেবারে শুরুতেই বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়। সো এইভাবে প্রস্তুতিটা গুছিয়ে নেবা। তুমি জাস্ট তোমার সিস্টেম অনুযায়ী যদি একটু সুন্দর করে পড়াশোনা করো তাহলেই হচ্ছে। জাস্ট তুমি একটা প্ল্যান করো, তুমি একটা রুটিন করো, সেই রুটিন অনুযায়ী তুমি তোমার পড়াটাকে একেবারে রেগুলার রাখো। কি রেগুলার? এই জিনিসগুলো করো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা 100%। কারণ যারা চান্স পায় তারা এরকম প্ল্যান করে, রুটিন মেক করে, রেগুলার থাকে এবং সেগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করে। রুটিন করে যদি তুমি কাজ না করো, পরিকল্পনা করে কাজ না করলে তো সেটা কখনোই ফলপ্রসূ হবে না। সো জাস্ট এই জিনিসগুলো করো। সো অনেক গার্ডিয়ানরা আমাদের ভিডিও দেখেন, আমি আপনাকে বলবো যে অবশ্যই এই সময়টাতে আপনার স্টুডেন্টটাকে একটু মানসিক সান্ত্বনা দেন, তাকে একটু মোটিভেট করেন এবং বলেন যে গুছিয়ে পড়াশোনা করো। এত বই, এত প্রেশার দেখে তুমি হতাশ হইও না, কারণ তোমার মতো সিচুয়েশন থেকেই গত বছর তোমার সিনিয়র ভাইয়া আপুরা চান্স পেয়েছে এবং তারা পারলে তুমি পারবা। কারণ তোমার চেয়ে অনেক বাজে বাজে অবস্থা থেকে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে এবং আমারও কেন জানি মনে হয় তোমার চান্স হবে এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বলবা যে ভাইয়া আপনার এই কথাগুলো শুনেছিলাম এবং এখন আমি চান্স পেয়ে গেছি। এবং তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের একটা কোর্স আছে যেটা নিয়ে আমরা প্রায়শই কথা বলছি। আমাদের কোর্সে আনফর্চুনেটলি 1200-র মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, মানে 1000-এর বেশি। সো তুমিও কেন বাদ থাকবা? তুমি চাইলে আমাদের কোর্সটা একটু জেনে নিতে পারো। দেখো, যেখানে বি ইউনিট ক্র্যাশ কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, যারা বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা তারাও এখানে যুক্ত হতে পারো। যেখানে বাংলার ক্লাস থাকছে 20টি, ইংরেজির 20টি, সাধারণ জ্ঞানের 20টি। ক্লাস 1 জানুয়ারি শুরু হয়ে গেছে। এই যে দেখো, ভর্তি এখনো চলমান আছে। প্রতিটা ক্লাস শেষে আমরা লেকচার শিট দিচ্ছি, প্র্যাকটিস শিট দিচ্ছি, বিগত বছরের এমসিকিউগুলা পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার আবার সলভ ক্লাস দিচ্ছি। এত সেবা কোথাও পাবা না। ক্লাস কেমন হয় তোমার যে বন্ধুটা ভর্তি হয়েছে তার সাথে একটু কথা বলে দেখিও। ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। কোর্স ফি 3000 টাকা যেমনটা আমরা বলে থাকি এবং এই একটা প্রস্তুতি, এই একটা কোর্স তোমাকে গুছিয়ে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং যারা ব্যবসায় শিক্ষা শাখার আছো সি ইউনিটের, তাদের জন্য আমাদের বাংলা ক্লাস 12, এই 20টি, ইংরেজি 20টি, হিসাব বিজ্ঞান 20টি, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্সের আছে 15টি করে ক্লাস। এবং কোর্স ফি 3000 টাকা নিচ্ছি। 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো এখন তোমার প্রশ্ন, 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, আমি আজকে ভর্তি হলে আগের ক্লাসগুলো পাবো? অবশ্যই পাবা, প্রতিটা ক্লাস রেকর্ডেড আছে। সো তুমি এখন ভর্তি হলে একেবারে রুটিন অনুযায়ী পাবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা আমরা বললাম যে প্রস্তুতিটাকে গুছাতে হবে,
এইখানে ভর্তি হলে আমরা তোমাকে প্রেশার দিয়ে প্রস্তুতিটা গুছিয়ে দিব, অর্থাৎ অল টাইম আমরা তোমাকে পড়া নিব, পরীক্ষা নিব। সো তুমি ক্লাস, পড়া, পরীক্ষার মধ্যে থাকতে থাকতে 3-4 মাস চলে যাবে এবং 3-4 মাস পরে বাসা থেকে আমাদের ক্যাম্পাসে চলে আসবে আমাদের কাছে। তখন একসাথে বসে আড্ডা দিব, একসাথে বসে গল্প করব এবং সি ইউনিটেও বি ইউনিটের মতো আমরা একই সিস্টেমে কোর্সটা কন্ডাক্ট করব। ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো। ভর্তি কিন্তু চলতেছে, 3000 টাকা কোর্স ফি। সমস্যা থাকলে কথা বলো, সমাধান করে এগিয়ে চলো। শেষ নেই, এই কিন্তু কালকে রাখলাম।